আছে তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা নেক্সট দেখো কি কি রয়েছে। এই যে আমি বললাম না 4টে ইনগ্রেডিয়েন্টস রয়েছে, সেটা একটু দেখে নাও, যেটা জানার অতটা প্রয়োজন নেই এই এক্সামের জন্য, বাট তবু একবার দেখে নাও। কারণ আমি কি বলেছিলাম, কনসেপ্ট ইজ পাওয়ার। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, এক্সামে যেভাবে কোশ্চেন আসুক পেরে যাবে, ঠিক। আচ্ছা প্রথমে কি, প্রথম ইনগ্রেডিয়েন্টস সোর্স অফ অথরিটি। সোর্স অফ অথরিটি আমাদের দেশের মানুষজন, মানে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, আমাদের সংবিধান রয়েছে, এর মেন উৎস কোথায়? উই দি পিপল। কার কাছে পাওয়ার রয়েছে? আমাদের দেশের জনগণের কাছে সব থেকে বেশি পাওয়ার রয়েছে, বুঝে গেছো? এর জন্য লিখেছে সোর্স অফ অথরিটি। তারপর সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস কি রয়েছে? নেচার অফ ইন্ডিয়ান স্টেট। আমাদের ইন্ডিয়ান স্টেটের নেচার কেমন? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, বুঝতে পারলে? থার্ড ইনগ্রেডিয়েন্টস কি? অবজেক্টিভ অফ দি কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভ কি? ফোর্থ ইনগ্রেডিয়েন্টস কি? ডেট অফ অ্যাডপশন। মনে তোমরা তো জানোই যে কনস্টিটিউশন রেডি হয়ে গেছিল কবে? 26 অফ নভেম্বর 1949 এ সংবিধান সভাতে রেডি হয়ে যায় কনস্টিটিউশন, কিন্তু লাগু করা হয় না দেশে। কেন জানো তো? কারণ আমাদের একটা ঐতিহাসিক দিন থাকে, লাহোর সেশন করেছিলাম আমরা, বুঝা গেল? যেদিন আমরা প্রথম লাহোর সেশনে ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজের কথা, এবং হ্যাঁ 1929 এবং ওই দিনটাকে মনে রাখার জন্য আমরা কি করলাম, একটু পিছিয়ে দিলাম, বোঝা গেল? যার জন্য আমরা সংবিধান 26 জানুয়ারি 1950-তে লাগু হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে এটা ছিল কি আমাদের ইনগ্রেডিয়েন্টস। নেক্সট দেখো, এটা আমি টপিক বুঝিয়ে দিয়েছি, জাস্ট এবার তোমাদের দেখার পালা। নেক্সট দেখো রয়েছে সবিরেন মানে কি আমি বলেছি, সোশ্যালিস্ট কি আমি লিখে দিয়েছি। ওকে, আদৌ অত জানার দরকার নেই, শুধু কি মনে রাখবে, সেকুলার ওয়ার্ড অ্যাড করা হয়েছে কত নাম্বার অ্যামেন্ডমেন্ট দ্বারা? সেকুলার ওয়ার্ড অ্যাড করা হলো 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976 দ্বারা। আরেকটা ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, মনে আছে? আরেকটা ওয়ার্ড অ্যাড করা হয়েছে সোশ্যালিস্ট, সেকুলার, আরেকটা কি পাবে তুমি? ইন্টিগ্রিটি। আচ্ছা এবার সব থেকে আমি সমস্ত কিছু লিখে দিয়েছি, হ্যাঁ, যেটা জানার দরকার নেই। এবার লাস্ট পার্ট আসবো, সেটা এবার আমরা একটু ভীষণ ইম্পর্টেন্ট, শুনবে, এক্সামে কোয়েশ্চেন আসতে পারে, তারপর আমি তোমাদের এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করবো, পারো কিনা, হ্যাঁ, বুঝতে পেরেছো? চলো তার আগে এখানে একটু আমরা ব্যাক আসি। আচ্ছা হোয়াইট পেজ, ওকে, শোনো, প্রিএমবেল তো রেডি হয়ে গেল, প্রিএমবেল তো বুঝে গেলাম, কিন্তু একটা কোয়েশ্চেন উঠে আসে। কোয়েশ্চেনটা উঠে আসে এটাই যে আচ্ছা প্রিএমবেল যে রয়েছে, প্রস্তাবনা যে রয়েছে, ওটা কি আমাদের সংবিধানের পার্ট? কারণ আমাদের দেশের কিছু কিছু লোকজন কোয়েশ্চেন করতে শুরু করলো যে প্রিএমবেল কি সংবিধানের অংশ, সংবিধানের পার্ট কি? তখন একটা সুপ্রিম কোর্টে কেস পৌঁছায়। কোথায় কেস পৌঁছালো? সুপ্রিম কোর্টে একটা কেস পৌঁছায়, যেটাকে বলে বেরুবাড়ি ইউনিয়ন কেস। বেরুবাড়ি ইউনিয়ন কেস, ইউনিয়ন কেস। আচ্ছা বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960 হয়। এই কেস সম্পর্কে ডিটেলস আছে, যেটা ডিটেলস জানার দরকার নেই। ওকে, বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960-তে সুপ্রিম কোর্টের কাছে যখন কেস পৌঁছায়, এবং সুপ্রিম কোর্টকে যখন জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা আমাদের দেশের, আমাদের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে, প্রিএমবেল রয়েছে, সেটা কি আমাদের কনস্টিটিউশনের পার্ট? সংবিধান তোমাকে যদি এক্সামে জিজ্ঞাসা করে, দেখলো আজকে তুমি পরীক্ষা দিতে গেলে WBSSC গ্রুপ সি ডি বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তোমাকে জিজ্ঞাসা করলো যে ভারত মানে প্রস্তাবনা কি ভারতের সংবিধানের অংশ? অংশ কি? এখন তুমি কি বলবে? হয় না বলবে, না হলে হ্যাঁ বলবে। এটাই তোমাকে একটু বুঝতে হবে যে এক্স্যাক্টলি আনসার কি হবে। বেরুবাড়ি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্ট বলে না 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 না, প্রিএমবেল কনস্টিটিউশনের পার্ট নয়। বুঝা গেছে? তাহলে অপশন যদি বেরুবাড়িতে, আচ্ছা আমি প্রথমেই বলে দেই, প্রিএমবেল আমাদের মানে যে প্রিএমবেল রয়েছে সেটা কনস্টিটিউশনের পার্ট। ওকে, কি বলবে? পার্ট। হ্যাঁ, কিন্তু কে বলেছিল? বেরুবাড়ি ইউনিয়ন কেস কি বলে? পার্ট নয়। তাহলে বেরুবাড়ি ইউনিয়ন কেস যদি থাকে তাহলে কি তুমি কারেক্ট করবে? না। এরপরে একটা ভীষণই ইম্পর্টেন্ট কেস পৌঁছায় সুপ্রিম কোর্টে, যেটাকে বলে কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী কেস 1973-তে সুপ্রিম কোর্টে পৌঁছায় অন্য ব্যাপারে, ওই প্রপার্টি রাইটস নিয়ে রিলেটেড এর জন্য পৌঁছায়। সেখানে জাজমেন্ট দিতে গিয়ে দেখো এই কেসের ডিটেলস অনেক বড়। এই কেশবানন্দ কেসে 2 ঘন্টা বাদ যাবে বোঝানো তোমাকে, বোঝা গেল? শুধু কেশবানন্দ ভারতী কেসেই ফান্ডামেন্টাল রাইটস আছে। দেখো একটা জিনিস খেয়াল করেছো, এই কেসটার ইম্পর্টেন্স এতটাই, যার ফলে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 আসে। 1976 কবে আসবে? এর পরে তো 1976।
আর 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটাই কেন এত চেঞ্জেস কেন হয়েছে, এত পরিবর্তন কেন হয়েছে? এই টাইমে দেশে এমার্জেন্সি ছিল, তাই না? ইন্দিরা গান্ধী এমার্জেন্সি লাগিয়েছিলেন, এমার্জেন্সি চলছিল, সুপ্রিম কোর্টে কেস চলছিল প্রপার্টি রাইটস নিয়ে। আর কেশবানন্দ ভারতী কে ছিল? এডিনির মঠের প্রধান পুরোহিত। ওনার জমি জায়গা নিয়ে নেয় সরকার, উনি সুপ্রিম কোর্টে পৌঁছে যায়, বুঝতে পারলে? যে আমার জমি জায়গা তুমি কেন নিচ্ছ? আর জমি জায়গা ফান্ডামেন্টাল রাইটস। তোমার যদি আজকে তোমার বাড়িতে এসে বলে তোমার যে জমি আছে সরকারকে দিয়ে দাও, তোমার রাগ হবে না? তো এডনির মঠের প্রধান পুরোহিতকে বলছে তোমার জায়গার কিছু অংশ দিয়ে দাও, এডনির মঠের প্রধান পুরোহিত সুপ্রিম কোর্টে চলে যায়, যার ফলে কেসটা স্টার্ট হয়। আর সব থেকে বড় জাজমেন্ট বসে 11 বেঞ্চের জাজমেন্টস, তখন জাজমেন্টস দেয়। তো এই কেসে এই কোশ্চেনটা আসে যে আচ্ছা প্রিএম্বল যে রয়েছে, প্রস্তাবনা যে রয়েছে, ওটা কি সংবিধানের অংশ? তো কেশবানন্দ ভারতী কেস কি বলে? ইয়েস। তাহলে এক্সামে যদি বলে যে প্রস্তাবনা কি সংবিধানের অংশ, এটা কোন কেস বলেছিল, তাহলে কি পড়বে? কেশবানন্দ ভারতী কেস। এক্সামের কোশ্চেন পেপারে টুক করে ওএমআর শিট ফিল করে আসবে। এবার যদি জিজ্ঞাসা করে যে আচ্ছা এরপরে আরেকটা কেস পৌঁছায় সুপ্রিম কোর্টে, যেটাকে বলে এলআইসি ইন্ডিয়া কেস, বোঝা গেল? এলআইসি ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট কি বলে? যে প্রস্তাবনা শুধুমাত্র আমাদের সংবিধানের অংশ নয়, ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন। ইন্টিগ্রাল পার্ট, ইন্টিগ্রাল পার্ট মানে কি জানো তো? যেমন যদি বলি তোমার তোমার যে ফোন রয়েছে ওটাকে শুধু তোমার ফোন মানে কি নর্মাল ভাবে? না না, ওটা তো আমার জীবন, ওকে ছাড়া তো চলাই যাবে না, বুঝতে পারলে? ঠিক সেরকম প্রিএম্বল শুধুমাত্র সংবিধানের অংশ নয়, ওকে ছাড়া চলাই যাবে না। এর জন্য কি বলা হয় ওটাকে? ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন। একবার আমরা একটু চোখ বুলিয়ে নিই, ওকে? চলো দেখো এখানে আসো। প্রিএম্বল as a part of the constitution, বেরুবারি ইউনিয়ন কেস 1960। বেরুবারি ইউনিয়ন কেসে কি বলেছিল? প্রিএম্বল কি পার্ট? তাহলে কি বলবে? সুপ্রিম কোর্ট কি বলে? নো। কেশবানন্দ ভারতীতে কি বলে? ইয়েস। এলআইসি অফ ইন্ডিয়া কেসে কি বলে? এবার এগুলো কেসের সালও জিজ্ঞাসা করতে পারে বাই চান্স। তো যা বলছি একদম ঠোঁটস্থ রেখে নেবে, ঠোঁটের আগায় রাখতে হবে মুখস্থ করে, বুঝতে পারলে? পড়বে এখানে, বাড়িতে যাবে, ভালো করে রিভিশন করবে। পড়াশোনা করতে নেমেছো, তোমার কাজই তো পড়া, তো পড়ো না। আর কিছু হয় না, চাকরি পেয়ে যাবে না, এমনি সব ঠিক হয়ে যাবে। বেতন যেদিন ঢুকবে দেখবে চেহারা ঠিক হয়ে গেছে, এমনি সুন্দর লাগবে তুমি দেখতে অটোমেটিক্যালি, বুঝলো? চাকরির মায়া এরকম। এখন যাই হয়ে যাক, ওগুলো দিকে মাথা দেবে না। আর দেখো তোমরা জানো তো বিহারের যে ছেলেপেলে রয়েছে, ইউপির যে ছেলেপেলে রয়েছে, তারা পড়াশোনা কেমন করে করে হিসাব আছে? তোমরা দেখেছো কোনোদিনও? শুনেছো? আর আমি এগুলো দেখেছি, কারণ আমার বন্ধুরা বিহারি বা ইউপি থেকে ছিল, বুঝে গেল? যে ওরা না ছাতু খেয়ে পড়তো। আমার একটা বন্ধু আছে জেনে, সিরিয়াসলি আমি তোমাদের এর জন্য বলছি যে তোমরা একটু বিশ্বাস করো যে পড়াশোনা ভীষণই ইন্টারেস্টিং যদি তুমি সেই লেভেলে পড়ে নাও, বোঝা গেছে? এডুকেশন ভীষণ পাওয়ারফুল জিনিস যদি সঠিকভাবে তুমি ইউজ করতে পারো। না হলে আজকাল বিশাল মার্কেটে সিকিউরিটি গার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে যাও, দেখো ভ্যাকান্সি নেই, 10-12 হাজার টাকা বেতন। ঠিক করে পড়ে নাও, একটা ভালোভাবে পড়ে নাও, একটা চাকরি জোগাড় করে নাও আগে। আর বাই চান্স যদি চাকরি না হয়, বাই চান্স তোমার ভিতরে যাতে সেই নলেজ ডেভেলপ হয়, সেই স্কিল ডেভেলপ হয়, তুমি বেকার থেকো না, ঠিক আছে? এবার যেন পঠন পাঠন ইনস্টিটিউট আছে, আমি যদি না পড়তাম আমাকে পড়াতে দিতেন না স্যার, তাই না? এবার আমি পড়াচ্ছি এর জন্য নয় যে আমি চাকরি মানে চাকরি পাইনি বা চাকরি করতে দিয়ে হয়নি এর জন্য আমি পড়াচ্ছি না। পড়ানো আমার ভালো লাগে, বুঝতে পেরেছ? পড়ানো আমি অ্যাজ এ প্রফেশন ইউজ করি। এর জন্য আমি দিল্লি ছেড়ে দিয়েছি, দিল্লিতে ছেড়ে দিয়েছি শুধু পড়ার জন্য, পড়ানোর জন্য। সবার একটা ইন্টারেস্ট হয়, আমি সারাদিন এরকম দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ এটা আমার ভালো লাগে। যে জায়গায় ভালো লাগে না সেখানে তুমি থাকতেও পারবে না, তাই না? যে ক্ষেত্রেই হোক, ভালো লাগলে তুমি সারাদিন বসে থাকতে পারবে। তোমাকে যদি বলি এখন রোদের মধ্যে যাও 1 ঘন্টা দাঁড়িয়ে থাকো, তুমি দাঁড়াবে না। কিন্তু যদি সে ডাকে তাহলে তুমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ঠিক আছে? না না, ভালো কোথায় রোদ পড়েছে, কারণ তোমাকে কোথায় ভালো লাগছে, বুঝতে পেরেছো? তো আমার এই যে পড়াচ্ছি এটা আমি বেশি মজা পাই, যার জন্য বুঝতে পারলাম আমি তবু, ওকে? তো এর জন্য ঠিক করে পড়ো, এগুলো যে একটু একটু করে রিভিশন করে নেবে, নোটস লিখে নেবে, যা ঠোঁটে রাখায় থাকে, না দেখে যাতে মনে থাকে, বোঝা গেল? দেখে দেখে নয়, ওকে? তাহলে এই টপিক বুঝে গেছো, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা সাইলেন্ট ফিচার কি, প্রিএম্বল কি পড়ে নিলাম। এরপরে সব থেকে বেশি কোয়েশ্চেন্স আসার, দেখো সব জায়গা থেকে কোয়েশ্চেন্স আসতেই পারে, তাই না? যেগুলো আমি বলেছি সেগুলো মাথায় রেখো। নেক্সট টপিক আমরা যাব, নেক্সট যে টপিক রয়েছে সেটা একটু ফিরে আসি।
কোথায় যে পাওয়া যাবে